আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো বাংলাদেশের মাধ্যমিক শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করা, প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ তৈরি করা, পড়াশোনার অগ্রগতি মনিটর করা, এই সব সমস্যা সমাধান করতে আমরা একটি সিস্টেম তৈরি করেছি। সেই সিস্টেম সম্পর্কে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া। যারা শিক্ষার সাথে জড়িত শিক্ষক, শিক্ষিকা বিন্দু, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি। বিস্তারিত যাওয়ার আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। আমি একজন ডেটা সায়েন্স ডিরেক্টর হিসাবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে কাজ করি। আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছি, যুক্তরাষ্ট্রে পোস্টডক হিসাবে গবেষণা করেছি, সেখানে একজন সায়েন্টিস্ট হিসাবেও কাজ করেছি। বর্তমানে আমি ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিশ্ববিদ্যালয়ের যেসব প্রাতিষ্ঠানিক সমস্যা আছে সেগুলো সমাধান করি। আমার প্রফেশনাল কাজের পাশাপাশি আমার একটি প্যাশন হলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা, তাদের মধ্যে সেলফ লার্নিং এবং একটি কিউরিয়াস তৈরি করা। এই লক্ষ্যে একটি সিস্টেম তৈরি করেছি যা আপনাদের মাঝে পরিচয় করে দিব। আশা করি এটা একটি আমার মাতৃভূমি বাংলাদেশের ভার্সন 2 তৈরি করতে কন্ট্রিবিউট করবে। এটা আমার নিতান্ত ব্যক্তিগত উদ্যোগ, যার সাথে আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার কোনো সম্পর্ক নাই। এইটার উদ্দেশ্য হলো শুধুমাত্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের সাহায্য করা। হাই স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের জন্য ইন্ট্রোডিউসিং সানলাইট এআই, বি কিউরিয়াস, আস্ক কোশ্চেন। আর দেরি নয়, আসুন দেখি এটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কী ধরনের সমস্যা সলভ করতে পারে। প্রথম সমস্যা হলো ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী রাখা। দেখবেন বেশিরভাগ ছাত্রছাত্রীদের নিজে থেকে কিছু বোঝার সময় বা ইচ্ছা নেই। পড়াশোনার প্রধান সমস্যা হলো এঙ্গেজমেন্ট বা কৌতূহলের অভাব। অভিভাবকরা অনেক প্রাইভেট টিউশনি দিচ্ছেন, কিন্তু ছাত্রছাত্রীদের নিজে থেকে কোনো কিছু চেষ্টা করে শিখতে পারতেছে না। আরেকটা ব্যাপার হলো শিক্ষকগণ বছরের শুরু থেকে দেখবেন প্রশ্ন মুখস্থ করায়। এইটা একটা অদ্ভুত বিষয়। তাহলে একজন ছাত্রছাত্রীর কাছে যে বোর্ডের বইটা দেওয়া হলো, ধরেন একটা বিজ্ঞান বই অথবা ভূগোল বই দেওয়া হলো, সেই বইয়ের কন্টেন্টটা কখন পড়বে? শুধু মুখস্থর পিছনে ছোটা। এর ফলে নতুন কিছু শেখার সুযোগ কমে যাচ্ছে। এটা খুবই বোরিং এবং মনোযোগ থাকে না, জোর করে খাওয়ানোর মতো। নিজের ইচ্ছায় কিছু করা অথবা নিজেকে বিকশিত করার কোনো সুযোগ নাই। এই সমস্যার সমাধানের জন্য আমরা একটি ইন্টারেক্টিভ ই-লার্নিং সিস্টেম তৈরি করেছি, যেটা বই পড়া এবং মজাদার অ্যাক্টিভিটির মাধ্যমে ছাত্রছাত্রীদের এঙ্গেজমেন্ট বাড়ায়। এই সিস্টেম কিভাবে কাজ করে? ছাত্রছাত্রীদের হাতে বই আছে, বইয়ের যে কোনো একটা চ্যাপ্টার বা সেকশন পড়বে সে। তারপরে আমাদের ডিজিটাল ডিভাইসে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবে। এই অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে অনেক ধরনের অ্যাক্টিভিটি, যেরকম শূন্যস্থান, সত্য মিথ্যা, টেবিল পূরণ, বাম পক্ষ ডান পক্ষ, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। তো আসুন সিস্টেমটার একটা ডেমো দেখি। এখানে দেখা যাচ্ছে একজন ক্লাস 9-এর স্টুডেন্ট আমাদের অ্যাপে লগ ইন করেছে। এখানে তার সমস্ত সাবজেক্ট দেখা যাচ্ছে। একটা সাবজেক্টের মধ্যে গেলে তার যেসব চ্যাপ্টার আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। চ্যাপ্টারের মধ্যে গেলে এখানে দেখা যাচ্ছে যে সমস্ত সেকশন, আর ডান পাশে যেই সব আইকন আছে ওইগুলোই হচ্ছে অ্যাক্টিভিটি। তো একটা চ্যাপ্টারের পড়াশুনো শেষ করা মানে এই অ্যাক্টিভিটি যদি সে শেষ করে তাহলে তার সেই চ্যাপ্টারের পড়াশোনাটা শেষ হলো। আমি এই অ্যাক্টিভিটিগুলো ডিটেলস দেখাবো একটু পরেই। তো তেমনই আমি যদি অন্য সাবজেক্টে যাই, যেমন ইংরেজি, তো এখানে ইংরেজি সব বিষয়গুলো আছে, চ্যাপ্টারগুলো আছে। এর মধ্যে গেলে আবার সেকশন আছে, সে তার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে।
আসুন দেখি আমরা একটা অ্যাক্টিভিটি কেমন। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এটা একটা টেবিল অ্যাক্টিভিটি। আমরা একটা টেবিল অ্যাক্টিভিটি দেখি কেমন সেটা। এইখানে একটা টেবিল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এই অ্যাক্টিভিটিটা বইয়ের যেসব ইনফরমেশন ছাত্রছাত্রীদের বোঝা দরকার ওই সেকশনে, ওই চ্যাপ্টারে, সেই ইনফরমেশন দিয়েই তৈরি করা হয়েছে। এটা কিভাবে কাজ করে? এখানে নিচে একটা টেবিল আছে ইনফরমেশন, যেরকম এখানে আছে উদাহরণ এবং বলের প্রকার। তো এর এর বিভিন্ন সেলের কিছু ইনফরমেশন নিচেই দেওয়া আছে। ছাত্রছাত্রীদের টেবিলটা বুঝে এই সেলগুলো ম্যাচ করতে হবে। তো এটা ম্যাচ করার জন্য প্রথমে ফাঁকা ঘর, তারপরে অ্যান্সার, অথবা প্রথমে অ্যান্সার তারপরে ফাঁকা ঘরে চাপ দিলে ওটা যদি ঠিক হয় তাহলে ওখানে বসে যাবে, আর যদি ভুল হয় তাহলে ওটা নিবে না। যেমন এটা একটা ভুল হলো, গাছ থেকে আপেল পড়া, এটা একটা মধ্যপ্রকাশীয় বলের উদাহরণ, তাহলে এটা ঠিক হলো। তো ঠিক হলে একটা পয়েন্ট পায়, আবার ভুল হলে তার জন্য একটা গেম লাইফ কাটা পড়ে, এটাও একটা ঠিক হলো। আমরা আরও কিছু অ্যাক্টিভিটি দেখি। যেমন এটা একটা আইসিটি সাবজেক্ট। আইসিটি সাবজেক্টে আমি একটা শূন্যস্থান অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। এখানে দেখা যাচ্ছে কিছু শূন্যস্থান উপরে আছে, আর তার প্রত্যেকটার কিছু উত্তর আছে, সেটা এলোমেলো। ছাত্রছাত্রীদের ওই ইনফরমেশনটা, বইয়ের ইনফরমেশনটা বুঝে এখান থেকে সেটা ম্যাচ করতে হবে যে এই শূন্য স্থানে এইটা বসবে। এটা একটা ভুল, সঠিকটা দিলে সেটা ঠিক হলো। তো এটা একটা ইন্টারেক্টিভ সিস্টেম। তার মানে যে এই জিনিসটা যখনই স্টুডেন্টদের হাতে আসবে তখনই তারা বইটি পড়ে দেখে এই পাজলটা মেলানোর চেষ্টা করবে। এটা খুবই মজাদার। এটা সাউন্ড শোনা যাচ্ছে এবং যখন পাচ্ছে তারা একটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে, পয়েন্ট দেওয়া হচ্ছে। এই জিনিসটা স্টুডেন্টকে বারে করতে সাহায্য করে। এরপর আরেক ধরনের অ্যাক্টিভিটি দেখি। এটা একটা বাম পক্ষ ডান পক্ষ মিলকরণ অ্যাক্টিভিটি। আমাদের মনে আছে যখন আমরা কাগজ কলমে একটা টেবিলে বাম পক্ষ থাকতো ডান পক্ষ থাকতো, দাগ টেনে মিলাতাম। এখন সেটা ডিজিটাল ভার্সন হচ্ছে যে বাম পক্ষ ক্লিক করুন, তারপর ডান পক্ষ ক্লিক করুন, যদি ইনফরমেশনটা ম্যাচ হয় তাহলে সেটা হয়ে যাবে। তো এখানে সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রয়োগটা কোথায়? অনলাইন ফাইল সংরক্ষণ না, দ্রুত তথ্য খোঁজা না, ফেসবুক টুইটারের মতো উদাহরণ। সার্চ ইঞ্জিন দ্রুত খোঁজা। তাহলে স্টুডেন্টরা এইটা করতে খুবই ইন্টারেস্টেড হবে। ক্লাউড স্টোরেজ, আমি যদি ভুল দিই তাহলে এটা একটা ভুল বললো, আমার একটা লাইভ কাটা গেল, কিন্তু যদি প্রত্যেকটা ঠিকের জন্য একটা করে আমি পয়েন্ট পাচ্ছি। তার মানে এটা একটা গেমের ফ্লেভার দেওয়া হচ্ছে। এখানে যে এই একই রকম অ্যাক্টিভিটি সে যদি আবার লোড করে তাহলে কিন্তু ওইটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এটা একটা সত্য মিথ্যা অ্যাক্টিভিটি, ভুল হলো ঠিক হলো। এখন ছাত্রছাত্রীরা যাতে আন্দাজে একটার পর একটা না দিতে থাকে, এই জন্য তাদেরকে একটা পেনাল্টির ব্যবস্থা করা হয়েছে, যে ভুল গেলে তার কাছ থেকে একটা গেম পয়েন্ট লাইভ কেটে নেওয়া হবে। যেমন আরেক ধরনের অ্যাক্টিভিটি যদি দেখি, যে এটা একটা মাল্টিপল চয়েস। আমরা জানি মাল্টিপল চয়েস কিভাবে করে। 4টে উত্তর দেওয়া আছে, একটা ঠিক করতে হবে। তো আমাদের সিস্টেমে প্রায় 10 থেকে 12 রকমের বিভিন্ন আলাদা আলাদা অ্যাক্টিভিটি আছে। সেগুলো সবগুলোই ওই বইয়ের চ্যাপ্টার থেকে তৈরি করা। ফলে এই অ্যাক্টিভিটি করা মানে তার বইয়ের পড়াটা হয়ে যাওয়া, ওই জিনিসগুলো বোঝা হয়ে যাওয়া। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি করতেছে, প্রত্যেকটা ইন্টারাকশন করছে, আমরা সেটা রেকর্ড রাখছি। কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে,
এবং কোনটা করতে কত বেশি সময় লাগছে এগুলো সব রেকর্ডেড থাকছে। আমি পরে দেখাবো যে এই ইনফরমেশনগুলো কিভাবে আমাদের অনেক হেল্প করতে পারে, যে ছাত্রছাত্রীদের টোটাল বোঝাটা কেমন, তারা কেমন পড়াশুনো বুঝতে পারতেছে, কেমন পড়াশুনো করতে পারতেছে। এটা আর এক ধরনের অ্যাক্টিভিটিস। একটা টেবিল আছে, সেই টেবিলে অনেকগুলো সেন্টেন্সের পার্টগুলো রো কলামে ভাগ করা আছে। বিভিন্ন কলাম এবং রো থেকে ভ্যালিড পার্টটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এগেইন এইটা যদি স্টুডেন্টরা করে, এরপরে যদি আরেকবার আসে, তাহলে এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে মুখস্থ করার কিছু নাই, তা আসলে সেন্টেন্সের প্যাটার্নগুলো বুঝতে হবে। বোঝার পরে সে যদি করে তাহলে এটা মিল করতে পারবে। যেমন এইটা একটা ভ্যালিড সেন্টেন্স হলো এবং এটা টিক চিহ্ন দিয়ে আছে, কিন্তু যদি ইনভ্যালিড সেন্টেন্স হয়, যেটা ঠিক না, সেটা সাথে সাথে বলে দিবে ঠিক না। যেমন এটা একটা ভুল হলো। তাহলে সুবিধাটা কি হচ্ছে, যে ছাত্রছাত্রী নিজে থেকেই অনেকবার এটা করতে পারতেছে। আর এখানে আমাদের ডেটাবেজে অনেক এই ধরনের অ্যাক্টিভিটি আছে। সুতরাং সে যখন অনেকবার প্র্যাকটিস করতেছে, সে তখন আর মুখস্থ দিকে যাবে না, তখন সে রিয়েলি বোঝার দিকে যাবে। এখানে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে আছে যে কিছু পিকচার এবং তার আছে ফুড নেম। ফিশ ফ্রাই, স্টুডেন্টরা কোনটা সেটা এখান থেকে বাছাই করবে, সেটা ওখানে মার্ক করবে। বইতে দেওয়াই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কখনোই সেটা খেয়াল করে পড়ার সুযোগ পাচ্ছে না। তো এখানে এই অ্যাপের মাধ্যমে সেটা তারা করতে পারতেছে। এটা একটা ডায়ালগ। তো কি হয়, এখানে একটা বিষয় আছে, একটা ডায়ালগ লিখতে হবে। তো আমরা একটা একদম সাদা পেপার প্রথমেই দিয়ে দিই যে এই যে ঠিক আছে, এই ডায়ালগটা তুমি লিখো। তাহলে তার শেখানোর প্রসেসটা কোথায় গেল? তো এখানে আমরা যেটা করেছি যে লেভেল 1-এ তার ডায়ালগটা সবই দেওয়া আছে, কিছু কিছু জায়গায় অফ করে দেওয়া আছে। যেমন এই যে এই ইয়েলো জায়গাগুলোতে ফাঁকা অফ করে দেওয়া আছে, এবং নিচে সেগুলো এলোমেলো করে অ্যান্সারগুলো দেওয়া আছে। এখন স্টুডেন্টরা যদি ডায়ালগটা বুঝে, তাহলে ডায়ালগটা বুঝে ওর মধ্যে গ্যাপ জায়গাগুলোতে এর মধ্যে থেকে কোনটা হবে, সেটা হচ্ছে একটা প্রথম ধাপ পুরো ডায়ালগ লিখতে দেওয়ার আগে। তো এভাবে প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে ভাগ করেছি। কেন কাজ করতেছে? কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে এটা একটা চ্যালেঞ্জ ফিল করা, যে আমার বইয়ে একটা টপিক আছে, সেই টপিকের মধ্যে ইনফরমেশন আছে, আর এই ইনফরমেশনটা আমি ইন্টারেক্টিভ সিস্টেমে দিয়ে আমি দেখব যে আমি বুঝেছি কিনা। এবং যেহেতু এটা একটা গেমিং স্টাইল, যে আমার হইলে পয়েন্ট পাবো আর না হইলে এটা একটা পেনাল্টি আছে, সুতরাং এটা একটা স্টুডেন্টের একটা চ্যালেঞ্জিং মনোভাব কাজ করে। ফলে তারা বারবারে বইটা পড়ে আবার এখানে করতে আসবে। একজন অভিভাবক আমার সাথে শেয়ার করছিলেন যে তার বাচ্চা প্রাইভেট পড়ে, প্রাইভেটে প্রতিদিন 5টা করে অঙ্ক দেয়, সেটা সে সারাদিন ফেলে রাখে। কিন্তু এই অ্যাপে অ্যাক্সেস পাওয়ার পরে তখন সে দিনে 100-এর বেশি অঙ্ক করে ফেলতেছে। এটা করতেছে কারণ সে মজা পাচ্ছে। এবার আসি রিটেন কোশ্চেনের ব্যাপারে। এতক্ষণ যা দেখালাম সেগুলো শুধুমাত্র ট্যাপ করে ক্লিক করে এগুলো করা যাবে, ড্র্যাগ করে করা যাবে। কিন্তু এরপরে আসি রিটেন কোশ্চেনের ব্যাপারে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লিখিত প্রশ্নের উত্তর অটোমেটিক ইভালুয়েট করেছি। তার মানে ছাত্রছাত্রীরা প্রশ্নের উত্তর ডিজিটাল স্ক্রিনে লিখে জমা দিতে পারে, অথবা কাগজে কলমে লিখে সেটা স্ক্যান করে সাবমিট করলে অটোমেটিক ইভালুয়েশন হয়ে যাবে।
এবং সাথে সাথে সিস্টেম বলে দিবে যে কোন জায়গায় ছাত্রছাত্রীদের উত্তরটাকে ডেভেলপ করতে হবে, কোথায় ইমপ্রুভ করতে হবে। যেসব প্রশ্নে বর্ণনামূলক উত্তর লিখতে হয় সেগুলো ফিডব্যাক সহজে পাওয়া যায় না, ফলে ছাত্রছাত্রীরা মুখস্থ করতে থাকে। দেখেন একটা জিনিস খেয়াল করেন যে একটা ছাত্রের হাতে একটা গাইড বই আছে, গাইড বইয়ে একটা প্রশ্নের উত্তর একেবারে প্রিন্ট করে দেওয়া আছে। এখন ছাত্রছাত্রীরা আবার সহজে সে যে অন্যভাবে লিখে সহজে যে টিচারের কাছ থেকে যে ফিডব্যাক নিবে যে উত্তরটা কেমন হলো সেটার সুযোগ নাই। ফলে তাকে মেকশিওর করার জন্য যে যাতে উত্তরটা যাতে ঠিকই হয় সেজন্য বারে বারে ওই একই জিনিস মুখস্থ করে লেখার চেষ্টা করতেছেন। কিন্তু যদি একটা সিস্টেম তৈরি করা হয় যেখানে খুব সহজে ফিডব্যাক পাওয়া যাবে, অত সিরিয়াস না, খুব সহজেই আমি লিখলে ফিডব্যাক পাবো যে ওইটা কীভাবে ওই ডেভেলপ করতে হবে। এভাবে আমি যদি দুইবার নিজের মতো করে লিখি তাহলে আমার এই জিনিসটাকে আস্তে আস্তে করে ইমপ্রুভ হচ্ছে। তো আমাদের এই সিস্টেমে সব উত্তরগুলো ঠিক আছে কিনা এবং ইমপ্রুভমেন্ট কোথায় করতে হবে সেটা দেখায় দেয়। আমি এখনই সেটা দেখাবো আপনাদেরকে। এই সিস্টেমে বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং আছে, যেমন প্যারাগ্রাফ রাইটিং, দরখাস্ত রাইটিং, অ্যাপ্লিকেশন, ভাব সম্প্রসারণ, আর অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের ক্রিয়েটিভ কোশ্চেন তো আছেই। তাহলে আসুন দেখি যে রিটেন কোশ্চেনের ব্যাপারটা কেমন। এখানে এটা একটা লিখিত প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এইটা একটা গ্রামের বাড়ি দৃশ্য, এখানে তুমি বেড়াতে গেছো, তুমি কি দেখছিলা, কি অ্যানিমাল দেখছিলা, হাউসগুলো বাড়িগুলো কেমন ছিল, তারপরে কি করেছিলা সেগুলো লেখো। এখন আপনি যদি কাগজ কলমে লিখেন তাহলে এই যে আইকন দেখা যাচ্ছে এটা দিয়ে স্ক্যান করে এখানে জমা দিতে পারেন। আর আমি যদি কম্পিউটারে এখানে যদি লিখি, মোবাইলে যদি লিখি তাহলে দেখি কেমন হয়। তো এখানে আমি একটা উত্তর লিখলাম, খুবই একটা প্রাইমারি ভার্সন। In last summer, I visited my village. I saw many animals live in the countryside. For example, cow, dogs, cats, and then I saw goats. ওকে, আর কিছু দু একটা সেন্টেন্স লিখলাম, লিখে আমি এটা ইভ্যালুয়েট করতে দেবো। এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রশ্নের উত্তরটা ইভ্যালুয়েট করতেছে। এখানে দেখা যাচ্ছে রফিক তোমার উত্তর সুন্দর হয়েছে, তুমি গ্রামে গিয়েছো, প্রাণী সম্পর্কে উল্লেখ করেছো, কাক, বিড়াল, ছাগল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে তোমার আলোচনায় আরও বিস্তারিত হতে পারত, গল্পটি আরও আকর্ষণীয় হতে পারত যদি তুমি অভিজ্ঞতা, কিছু মজার ঘটনা অথবা কার্যক্রম উল্লেখ করতে। তাহলে এখন ছাত্রছাত্রীরা কি করবে, যে সে যেটা লিখেছে প্রাথমিক ভার্সন সে এইটা ইমপ্রুভ করার চেষ্টা করবে। যেহেতু আমি সাথে সাথেই উত্তরটা পাচ্ছি সুতরাং আরেকবার ট্রাই করতে কোনো দোষ নাই। পরবর্তী প্রশ্ন, একই রকম প্রশ্ন কিন্তু এখানে তার একটু আলাদা, সুতরাং সে ফ্রি হ্যান্ড রাইটিংটা আবার লেখার চেষ্টা করলো। তো এইভাবে নানা ধরনের আমাদের রাইটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে, শুধুমাত্র ক্লিক করা না, শুধুমাত্র ট্যাপ করা না, বিভিন্ন ধরনের রাইটিং অ্যাক্টিভিটি আছে। যেমন এটা একটা প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে একটা গাইডলাইন দেওয়া আছে। স্টুডেন্টরা গাইডলাইন অনুসারে যদি প্যারাগ্রাফটা লেখে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ইভ্যালুয়েট করে দিবে যে তাকে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। এগেইন এটা যে সবসময় যে মোবাইল স্ক্রিনে লিখতে হবে এমন কোনো কথা নেই, এটা হচ্ছে এটা হচ্ছে খাতা কাগজ কলম লিখে ছবি তুলে জমা দেওয়া যাবে। আবার সৃজনশীল প্রশ্ন যদি দেখেন তো সৃজনশীল প্রশ্নও এখানে উত্তর লিখলে সেটা সেই ইভ্যালুয়েট করে দিবে। তো আসি এই রিটেন কোশ্চেনের ব্যাপারে, এখানে বিউটিটা কি। এখানে বিউটি হচ্ছে যে একটা স্টুডেন্ট তার একটা প্রশ্নের উত্তর লিখেছে, সে সাথে সাথে উত্তরটা পাচ্ছে।
এবং সাথে সাথে সে বুঝতে পারছে কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে। তার পরীক্ষা হলের জন্য বসে থাকতে হচ্ছে না, ফিজিক্যালি টিচারের জন্য ওয়েট করা লাগতেছে না। তো এইটা যখন সে করতে পারতেছে, তার নিজে থেকে একটা আত্মবিশ্বাসে বাড়াতে পারতেছে। তো ওভারঅল বিষয়টা খুবই মজাদার, এবং এই জন্য ছাত্রছাত্রীরা অনেক বেশি অনুশীলন করতেছে, এবং প্রশ্নের উত্তর মুখস্থ করার বদলে ছাত্রছাত্রীদের নিজেদের পড়া, নিজেদের বোঝাটা সেটা যাচাই করতে পারতেছে। আমরা কি দেখি? আমরা দেখি যে একজন শিক্ষক যেমন একটা কিছু লিখলেন, সেটাতে 10-এর মধ্যে 7 দিল, 8 দিল, 5 দিল, ঠিক, কিন্তু কোন জায়গাতে ইমপ্রুভ করতে হবে আপনার লেখাটাতে সেটা কিন্তু পাওয়া যায় না। সেই সমস্যাটাই এখানে সলভ করা হচ্ছে। এরপরে সেকেন্ড প্রবলেমে আসি, সেটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ। দিস ইজ খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে আমরা ভয়ের কারণে জীবনে কত প্রশ্ন যে করা হয়নি তার কোনো হিসাব নাই। ফ্রেন্ডরা হাসাহাসি করবে, অথবা শিক্ষক বলবেন এটাই পারো না, এটা একটা লজ্জার কারণ। এই লজ্জার কারণে অনেক প্রশ্নই কখনো করা হয়নি। আমাদের আরও তো সমস্যা আছে, শিক্ষক স্বল্পতা, শিক্ষকদের এত কাজ, তাদের পক্ষে সব ছাত্রছাত্রী সব প্রশ্নের উত্তর হাসি মুখে দেওয়া সম্ভব না, যেহেতু আমরা হিউম্যান। এখন সমস্যা হয়েছে কি, যে পড়ার টেবিলে আপনি যখন একটা জিনিস নিয়ে পড়তে বসলেন, তখন দেখবেন যে প্রথমে একটু বুঝলেন না, তারপরে একটু আগালেন, আরেকটু বুঝলেন না, এরকম 2-3 বার যখন বাধাটা পাইলেন, তখন মনে হবে যে এটা বোরিং, এটা কষ্টকর, এটা আমি পড়ব না। তখন একটা হতাশা কাজ করে, তখন একটা হতাশা কাজ করে, হতাশার ফলে আপনি তখন জিনিসটা আর পড়লেন না। তো তখন দরকার আমাদের একটা সিস্টেম, যে সিস্টেমে আমি যেখানে আটকে আছি, আমি সাথে সাথে প্রশ্ন করে, আমার পড়ার টেবিলে প্রশ্ন করে আমি এটা রিজলভ করব। এই সমস্যার জন্য আমরা নিয়ে এসেছি ভার্চুয়াল টিচার বাণী। এই সিস্টেমের মধ্যে বাণী একটা ভার্চুয়াল ক্যারেক্টার, সেটা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিবে। সেটা যে কোনো প্রশ্ন, যে কোনো সময় উত্তরটা দিবে। এই আস্ক বান আইকনটি সিস্টেমের বিভিন্ন জায়গায় দেওয়া আছে, এবং সেই জায়গা থেকে কনভারসেশন স্টার্ট করা যাবে। এখানে মজার বিষয় হলো যে একজন ছাত্রছাত্রী কোথা থেকে বাটনটা ক্লিক করলো, সে কি বিষয় নিয়ে পড়াশোনাতে আছে, সেটা অটোমেটিক বানের কাছে আছে। সুতরাং ছোট্ট একটা প্রশ্ন করলেই বান বুঝতে পারবে যে আপনি কি বিষয়ে পড়াশোনা করতেছেন, আপনার প্রশ্নটা কি, কনটেক্সটটা কি। এটা একটা কনভারসেশনাল হয়, আপনি সরাসরি আপনার প্রশ্ন করতে পারতেছেন। ধরেন আপনি সালোক সংশ্লেষণ মোটামুটি বুঝেছেন, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আছে, তো আপনি হয়তো অনেকগুলো ভিডিও দেখে গুগল সার্চ করে এগুলো খোঁজাখুঁজি করতে পারবেন, কিন্তু আপনি যদি কনভারসেশনে যান তাহলে সরাসরি উত্তরটা পাইবেন। এখানে দুইভাবে কনভারসেশনে যাওয়া যাবে। একভাবে হচ্ছে ছাত্রছাত্রীরা যে কোনো চ্যাপ্টার ভিত্তিক পড়াশুনো করতেছে, তখন সাথে সাথে সেই চ্যাপ্টারের পাশে একটা আইকন দেওয়া আছে, সেই আইকন থেকে তারা চ্যাট শুরু করতে পারবে। সব সাবজেক্টে যেসব চ্যাপ্টারগুলো আছে তার পাশে দেখবেন একটা আস্ক বান আইকন আছে। তো আমি একটা আস্ক বানের আইকনে গেলাম, যে এইটা একটা চ্যাট উইন্ডো। এখানে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো, বাংলায় জিজ্ঞাসা করতে পারবো, ইংরেজিতে জিজ্ঞাসা করতে পারবো, আমি ভয়েস কমান্ড দিয়ে রাইট করতে পারি, আলোর প্রতিসরণ সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বলো। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, তখন এই বান উত্তর দিচ্ছে। আলোর প্রতিসরণ 2 রকমের নিয়ম আছে, তারপরে প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, এবং এই জিনিসটা এখন আমি অনেক ফলো আপ কোশ্চেন করতে পারি এটার উপরে, যে জিনিসটা আমি বুঝলাম না, এবং এটা জাস্ট হিউম্যান কনভারসেশনের মতো। আমি একটা ফলো আপ প্রশ্ন করি,
আচ্ছা, আপাতন কোণ, আচ্ছা আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কি? তা আমি আলো চ্যাপ্টার পড়তেছিলাম, আলো সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমি এখানে করব। এখানে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আবার বলা আছে, তুমি কি বুঝতে পেরেছো আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সম্পর্ক কি? আরো প্রশ্ন থাকলে আরো ফলো আপ প্রশ্ন করা যাবে। আরেকটা জায়গা থেকে আমরা কনভারসেশনে যেতে পারি। যেমন এতক্ষণ যত রকম ইন্টারেক্টিভ লার্নিং দেখেছি, যদি কোনোটা আমি আটকে যাই তখন সাথে সাথে আমি বানকে জিজ্ঞাসা করতে পারি। যেমন এখানে কিছু সেন্টেন্স আছে, কোনগুলো হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ সঠিকভাবে ইউজ করা হয়েছে। তখন আমি বাটনটা ক্লিক করলাম, তারপরে প্রশ্নটা এখানে অটোমেটিক তার কাছে গেল এবং এই উত্তরগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি দেখতেছি যে প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাখ্যা যে এখানে সঠিকভাবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে কিনা। এবার নিচে লিখছে, তাহলে সঠিকভাবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করার বাক্যগুলো হলো কোনগুলো? সেগুলো হলো, তাহলে আমি যেগুলো জানতাম না সেগুলো জানলাম এবং আমার যদি ফলো আপ কোশ্চেন থাকে সেটা আমি ফলো আপ কোশ্চেন করলাম। আবার এটা ওই প্রশ্নটা জিজ্ঞাসা না করে আমি বললাম যে আমি যা পড়তেছি, গিভ মি সাম এক্সাম্পল। তারপরে আমরা কনভারসেশনটা স্টার্ট করা। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কনভারসেশন কিভাবে করব, এটা একটা সহজ বিষয় নয়। তো আমার পরিকল্পনা আছে যে এইটার উপরে একটা সিরিজ অফ ভিডিও তৈরি করে ছাত্রছাত্রীদের বোঝানো যে এআইয়ের সাথে কিভাবে কনভারসেশন করতে হবে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পড়াশোনার বাইরে কোনো বিষয়ে চলে গেলে এই বান আপনাকে আবার ফিরায় নিয়ে আসবে পড়াশোনার মধ্যে। যেমন এখানে বলা হচ্ছে যে টিকটকে কত মিনিটের ভিডিও আপলোড করা যায়, তখন এই প্রশ্ন করলে এটা হচ্ছে পড়াশোনার সেটের বাইরের জিনিস। তখন এটা বলা হচ্ছে রফিক এখন বলতেছে, রফিক আমরা এখন সেট সম্পর্কে পড়ছি, তাই এই বিষয়ে জিজ্ঞাসা করা ভালো হবে, সেটগুলো সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেট কি বলো। তখন আমাদের সেট কি সেটা আমাদেরকে বলল। এখন আমি কনভারসেশন চালাই যেতে পারি, তার সাথে বলতে পারি যে যদি দুইটা ফাঁকা সেট যোগ করা হয় তাহলে কি হয়। তার মানে কি দাঁড়ালো যে বইয়ের আমার যে বিষয়টা আছে সেই বিষয়টা আমি যে কোনো জায়গায় আটকে গেলে আমি ভার্চুয়াল টিচারের কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে পারতেছি। তাহলে এই পর্যন্ত আমি সামারি করি। আমাদের টেক্সট বই আছে, সেই বইটা স্টুডেন্টরা পড়লো, তার উপরে অনেকগুলো ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি করলো সেটা যাচাই করার জন্য। এই প্রসেসের মধ্যে তার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সে বানের কাছে প্রশ্নগুলো করলো। এই কমপ্লিট ইকোসিস্টেম আমাদের ইমপ্লিমেন্ট করা আছে। এখন একটু বলি যে এইটা কেন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এই বানটা একটা ভার্চুয়াল শিক্ষকের ভূমিকা পালন করে। যদি কেউ পড়াশোনার বাইরে প্রশ্ন করে যে ডিটেক্ট করতে পারে, কনভারসেশনটা পড়াশোনার মধ্যে ফিরে নিয়ে আসে। এই ভার্চুয়াল টিচার বাংলা এবং ইংরেজি যে কোনো ভাষায় উত্তর দিতে পারে। এটা যেহেতু মেশিন, এটা কখনোই বিরক্ত হয় না, সুতরাং যখন ইচ্ছা যে কোনো প্রশ্ন করা যায়। প্রত্যেকটা চ্যাপ্টার
এবং অ্যাক্টিভিটির সাথে আমাদের এই আস্ক বান আইকন আছে, তার মানে আপনি যে কোনো সময় আপনি যে কোনো কনভারসেশনে চলে যেতে পারেন এবং সেইটার কনটেক্সট কিন্তু অলরেডি দেওয়া আছে। তো এই পর্যন্ত যা বললাম সেটার একটু সামারি করি। ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বই আছে, তারা বইটি পড়লো, ইন্টারেক্টিভ লার্নিংয়ের সাহায্যে সেগুলো যাচাই করার চেষ্টা করলো, বুঝলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বানের কাছে জিজ্ঞাসা করলো। এই প্রশ্নগুলো হতে পারে সিলি অথবা পড়াশোনার বিষয়ে কোনো অ্যাডভান্স প্রশ্ন হতে পারে, সেগুলো সবগুলোই বান উত্তর দিতে পারে। পুরো প্রক্রিয়াটা আমাদের সানলাইট এআই সিস্টেমে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এরপরের প্রবলেমে আসে হোমওয়ার্ক মূল্যায়ন করা এবং রেকর্ড রাখা। নিয়মিত হোমওয়ার্ক দেওয়া, মূল্যায়ন করা এবং প্রোগ্রেস রেকর্ড রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো আমাদের বাচ্চাদের অনেকগুলো প্রাইভেট দিয়ে রাখছি, তাদের স্কুলের শিক্ষক আছে, প্রাইভেটের শিক্ষক আছে। আজকে আপনি আপনার শিক্ষককে প্রশ্ন করবেন, আচ্ছা আমার বাচ্চা যে আপনার কাছে গত 6 মাস ধরে পড়ছে, একটু বলেন তো ইংরেজির কোন টপিকে সে দুর্বল, অথবা ম্যাথের কোন ধরনের অঙ্কগুলো সে স্ট্রাগল করে। অথবা জিজ্ঞাসা করুন, আচ্ছা জানুয়ারি মাসে যেসব জিনিস সে পারত না, তার কষ্ট হতো, এখন জুলাই মাসে সেটা কি সে ভালো পারে, সেটা কি সে ওভারকাম করেছে। দেখবেন এইসব প্রশ্নের কোনোটারই উত্তর ঠিক মতো দিতে পারতেছে না। কেন? এটা আসলে শিক্ষকদের একতরফা দোষ না, আমাদের ওই রকম কোনো সিস্টেম নাই এগুলো আমরা সহজেই ট্র্যাক করতে পারি। এটা খুবই কঠিন কাজ। তো আমরা সানলাইট এআই এখানে আমরা সিস্টেম তৈরি করেছি যেখানে একজন শিক্ষক প্রতিদিন তার ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক দিতে পারে এবং ছাত্রছাত্রীরা ডিজিটাল ডিভাইসেই সেগুলো জমা দিয়ে দিতে পারে। শিক্ষকগণ একসাথে তার ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের এক ক্লিকে হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন, অথবা সিলেক্ট করে কিছু নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক দিতে পারেন এবং সব কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে ইভ্যালুয়েশন হয়ে যায় এবং রেকর্ড হয়ে যায়। ফলে শিক্ষকদের ঘন্টার পর ঘন্টা বসে খাতা দেখার দরকার নাই। এটা এত সহজ যে প্রতিদিনই হোমওয়ার্ক দেওয়া সম্ভব। যেসব হোমওয়ার্ক ভুল হচ্ছে সেগুলো এক ক্লিকে আবার হোমওয়ার্কটা দেওয়া যাবে। অথবা ভাবুন আপনি একজন ব্যস্ত অভিভাবক, আপনি বাচ্চাদের পড়াশুনো নিয়ে নিজে বসতে পারেন না, কিন্তু আপনি অফিসে বসেই তার একটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন, তার একটা অ্যাক্টিভিটি অ্যাসাইন করে দিতে পারেন। সেই অ্যাক্টিভিটিটা করার পরে দিনের শেষে আপনি দেখতে পারেন যে সে কোনগুলো ভুল করেছিল। আমাদের সিস্টেমে এখন অভিভাবক এবং শিক্ষকগণ লগ ইন করতে পারে, ছাত্রছাত্রী যোগ করতে পারেন এবং তাদের নিয়মিত হোমওয়ার্ক অ্যাসাইন করতে পারেন এবং প্রোগ্রেস দেখতে পারেন। এখানে একটা ব্যাপার যে যেসব ছাত্রছাত্রীদের ডিজিটাল ডিভাইসের অ্যাক্সেস নাই অথবা প্যারেন্টসরা ডিজিটাল ডিভাইসে অ্যাক্সেস দিতে পারেন না, তাদের জন্য আমাদের একটা সলিউশন হচ্ছে যে স্মার্ট ওয়ার্কশিট জেনারেট করার সুবিধা। একজন অভিভাবক বা শিক্ষক আমাদের সিস্টেমে লগ ইন করে স্মার্ট ওয়ার্কশিট জেনারেট করতে পারে এবং সেটা প্রিন্ট করতে পারে। এই ওয়ার্কশিট ছাত্রছাত্রীদেরকে ফটোকপির মাধ্যমে দেওয়া যেতে পারে এবং ছাত্রছাত্রীরা ওই ওয়ার্কশিটের উপরেই তাদের কাজগুলো করবে। এখানে একটা ওয়ার্কশিটের উদাহরণ দেখা যাচ্ছে। প্রত্যেকটা ওয়ার্কশিটে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোড স্ক্যান করলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। এখানে মজার বিষয় হচ্ছে যে একই স্মার্ট শিট আপনি যদি আবার তৈরি করেন, ডেটাটা কমপ্লিটলি অন্যরকম আসবে। সুতরাং মুখস্থ করার কিছু নাই। এই হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারটা, অটোমেটিক ইভ্যালুয়েশন করা ব্যাপারটা কেন কার্যকরী? প্রথম কথা হচ্ছে খুব সহজ হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে, সময় কম লাগছে,
খাতা দেখা লাগতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা রেকর্ডেড থাকতেছে। এটাও অনেক ইম্পর্টেন্ট বিষয়, আমি নেক্সট সেকশনে আমি সেটা বলবো। এবং একসাথে সমস্ত শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে, অথবা কিছু ছাত্রদের সিলেক্ট করে হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে। ফলে যেসব ছাত্রছাত্রীরা অ্যাডভান্সে আগায় যেতে চায় তাদেরকে আলাদা করে অ্যাডভান্স হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে। যেসব ছাত্রছাত্রীরা পিছনে পড়ে আছে তাদেরকে একই হোমওয়ার্ক আবার দেওয়া যাচ্ছে। তাহলে যে আলাদা করে ট্রিট করা যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ব্যাপার। যাদের মোবাইল ডিভাইস নাই তাদের জন্য স্মার্ট ওয়ার্কশিট তারা প্রিন্ট করে ব্যবহার করতে পারে। এখন আমি দেখাবো যে এই জমাকৃত তথ্য বা রেকর্ড, প্রত্যেকটা সিগন্যাল, প্রত্যেকটা ক্লিক আমরা যখন সংরক্ষণ করি তখন সেখান থেকে আমরা কি পাই। সেটাই হচ্ছে পরবর্তী যে প্রবলেমটা, সেটা হলো পরবর্তী প্রবলেমটা যেটা আমরা সলিউশন করেছি। সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার ট্র্যাক রাখা এবং অগ্রগতি মনিটর করা। আমাদের প্রচলিত পদ্ধতি কি? প্রচলিত পদ্ধতি হচ্ছে পরীক্ষা নেওয়া এবং মডেল টেস্টের মাধ্যমে অগ্রগতি নির্ণয় করা। এটা খুব একটা কার্যকরী নয়। ধরেন আপনার কাছে দুইজন ছাত্র আছে, দুইজন একই পরীক্ষায় একই প্রশ্নে দুইজনই 80 পেল। সেটা দিয়ে আমরা কি বুঝলাম? এই 80 দিয়ে বেশি কিছু বোঝা যায় না। কারণ আমাদের দরকার তার কোথায় উন্নতি করতে হবে, কোথায় ইমপ্রুভ করতে হবে। কারণ আমাদের বোঝা দরকার তার কোথায় উন্নতিটা করতে হবে। সেই 80তে সেটা বলে না। একজন ছাত্রছাত্রী কোথায় উন্নতি করতে হবে সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একবার পরীক্ষা নেওয়ার কাজ না। তো আমরা এখানে যে সলিউশনটা করেছি সেটা হচ্ছে যে এই যে ইন্টারেক্টিভ লার্নিং করতেছে, হোমওয়ার্ক করতেছে, চ্যাপ্টার পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা মাউস মুভ এবং প্রত্যেকটা ট্যাব একটা করে ডেটা পয়েন্ট। এই ডেটা পয়েন্ট আমরা রেকর্ড রাখি, দেখি যে সে কোথায় ভুল করতেছে, কোথায় পারতেছে না, কোথায় বেশি সময় নিচ্ছে। এই সব ইনফরমেশন আমরা অ্যানালাইসিস করে বের করি যে ছাত্রছাত্রীরা কোন জায়গাটা দুর্বল, সে কোন জায়গায় অ্যাভয়েড করতে চাচ্ছে, কোন জায়গায় সে পছন্দ করতেছে না। তার মানে সেখানে সে দুর্বল, তার সাহায্য লাগবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মাইক্রো লেভেলের ডেটাগুলো অ্যানালাইসিস করে একজন ছাত্রছাত্রীর কোথায় উন্নতি করতে হবে সেটা বোঝা সম্ভব। এখানে দেখা যাচ্ছে যে একটা হিস্টোরি, যে এই ছাত্রছাত্রীরা গত কয়েক মাসে যে কাজ করেছে সেখানে কোন সাবজেক্টে কতটুকু ভুল হয়েছে এবং কোন চ্যাপ্টারে সে কোনগুলো সে বেশি করে, কোনগুলো সে কম করে অ্যাভয়েড করার চেষ্টা করে, এবং প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে যে সে যখন ক্লিক করে তখন কত পার্সেন্ট ঠিক হয়, কত পার্সেন্ট ভুল হয়। এছাড়াও শিক্ষক এবং অভিভাবকরা দেখতে পারেন যে এই ছাত্রছাত্রীরা কতটুকু নিয়মিত পড়াশুনো করেন। অভিভাবকরা দেখতে পারবেন যে তার শিক্ষক তাকে কেমন নিয়মিত হোমওয়ার্ক দেন এবং হোমওয়ার্কগুলোতে সে কেমন ধরনের এবং হোমওয়ার্কগুলোতে সে কেমন করে। তার মানে আমাদের যে ট্র্যাকিং সিস্টেম, সেই ট্র্যাকিং সিস্টেম এবং ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে আমরা বের করতে পারি যে আমার ছাত্রছাত্রীদের কোথায় দুর্বল, কোথায় হেল্প লাগবে। তো ওভারঅল আমাদের সিস্টেমটা ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য, অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য। সবাই অ্যাকাউন্ট খুলতে পারেন এবং শিক্ষকগণ ছাত্রছাত্রীদের যোগ করতে পারেন, অভিভাবকগণ ছাত্রছাত্রীদের তাদের অ্যাকাউন্টে যোগ করতে পারেন এবং জিনিসটা মনিটর করতে পারেন। এবং অভিভাবক হিসাবে আমরা শুধুমাত্র কিছু শিক্ষক দিলাম, স্কুলে পাঠালাম, সেটা যথেষ্ট না। আমাদের যে মনিটর করতে হবে, আমাদের মনিটর করতে হবে যে আমরা, এবং এমনটি হওয়া উচিত নয় যেখানে সবাই পড়ে তাহলে আমার বাচ্চাকেও পড়াইতে হবে না। তাকে সুযোগ দেন নিজে পড়ার, এবং যদি তাকে টিচার দেন তাহলে
সেটা মনিটর করুন যে টিচার ঠিকমতো হোমওয়ার্ক দিচ্ছে কিনা, আমার বাচ্চা ঠিকমতো হোমওয়ার্ক করতে পারতেছে কিনা এবং তার প্রোগ্রেস হচ্ছে কিনা। আজকের সেশনে প্রায় শেষে চলে আসছি। দুইটা জিনিস না বললে অসম্পূর্ণ থেকে যাবে। একটা হচ্ছে যে আমরা শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন না, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনও। যারা বড় স্ক্রিনে এই কাজগুলো করতে চায় তারা সেই বড় স্ক্রিনে কাজগুলো করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে সমস্ত সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ সুইচ করা যাবে। তার মানে হচ্ছে যে এই সিস্টেমটা ইংরেজি মিডিয়াতে যারা পড়ে তাদের জন্য খুবই কার্যকর। বাংলা ইংরেজি বাটনটা ক্লিক করলেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং সিমলেসলি আমি বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ ইউজ করতে পারতেছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আমার জন্য খুবই গর্বের বিষয় যে আমি আমেরিকায় থেকে বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। আল্লাহ যতটুকু আমার মেধা এবং জ্ঞান দিয়েছে আমি সেটা ব্যবহার করতে চাই মানুষের জন্য। আপনাদের সাহায্য দরকার। এই সিস্টেমটি ডিজাইন করা হয়েছে লক্ষ লক্ষ স্টুডেন্টের জন্য। আশা করি আপনারা শেয়ার দিবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তারা যাতে এই সিস্টেমে অ্যাক্সেস করতে পারে। মাধ্যমিক লেভেলে যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনারা সিস্টেমটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে info@sunlight.ai পাঠাতে পারেন। সময় নিয়ে আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। সামনে আরও অনেক এক্সাইটিং ব্যাপার আসছে, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।